এখন আমি ডিসকাশন করব পরিচ্ছেদ সংখ্যা 10.11 সংক্রান্ত প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। তো এখানে তো দেখো প্রথম কোশ্চেন আছে যে C6H5Cl অপেক্ষা CH3Cl এর C6H5Cl অপেক্ষা CH3Cl আদ্র বিশ্লেষণ অনেক সহজে ঘটে, কারণ কি? দেখো, আদ্র বিশ্লেষণ যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াটা বেসিক্যালি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে বেসিক কথা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইবারেতে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হয় কি সেটা একবার দেখে নিই। বিক্রিয়াটা যেটা হয় সেটা হচ্ছে বেনজিন রিং, এবং সেই বেনজিন রিংয়ের মধ্যে থাকে ক্লোরিন, অন্যদিকে থাকে হচ্ছে এখানে CH3Cl। ওকে, যেই প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে যে জলের অণু দ্বারা হাইড্রোলিসিস হয়, এবং এক্ষেত্রে ক্যাটালাইজড বাই অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে। তো জেনারেলি কী হবে, এই Cl এর পরিবর্তে একটা OH গ্রুপ প্রতিস্থাপিত হবে, বা CH3Cl এখানে তাই Cl এর পরিবর্তে একটা OH গ্রুপ প্রতিস্থাপিত হবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে এক্ষেত্রে Cl গ্রুপের প্রতিস্থাপনটা এই যৌগটাতে যতটা না দেরিতে হবে তার থেকে বেশি তাড়াতাড়ি হবে এখানে। আর প্রশ্নটা হচ্ছে কেন? তার পিছনে কারণ হলো, দেখো এই আমি যেটা বললাম তোমাদেরকে, প্রক্রিয়াটা আইদার SN1 বা SN2 যে কোনো পথে কিন্তু সংঘটিত হতে পারে। এইবার SN1 হোক বা SN2 বিক্রিয়া হোক, SN2 পথে হলে পরে এই বন্ধন ভাঙার ব্যাপারে আসবে, SN1 প্রক্রিয়া হলে এই বন্ধন ভাঙার ব্যাপার আসবে। এইবার কি হচ্ছে যে বেঞ্জিনিংয়ের মধ্যে যদি ক্লোরিন থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সঙ্গে রিজোন্যান্সে অংশগ্রহণ করে। এই রিজোন্যান্সের ফলে কি হচ্ছে, দেখো এখানে সামগ্রিক যে রিজোন্যান্সটা হচ্ছে, এই রিজোন্যান্সের ফলে কি হয়, CCl বন্ধনের যে দৃঢ়তা সেটা কয়েকগুণ বেড়ে যায়। ঠিক আছে, এখানে ডাবল বন্ড ক্যারেক্টার পাওয়ার জন্য, ডাবল বন্ড ধাম পাওয়ার জন্য বন্ধন দৃঢ়তা অনেকগুণ বেড়ে যায়, যার ফলে ফলস্বরূপ কিন্তু এক্ষেত্রে Cl2 সহজে মাইনাস হিসেবে বেরোতে পারে না, এবং এক্ষেত্রে না SN1 না SN2 কোনো পথেই কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হতে চায় না, যার ফলে কী হচ্ছে, C6H5Cl এর ক্ষেত্রে কিন্তু আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াটা অত সহজে হয় না, যেটা কিনা CH3Cl এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রিজোন্যান্সের গল্পই নেই, যার ফলস্বরূপ কিন্তু এখানে কী হয়, এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা অতি সহজেই সংঘটিত হয়। পরে কোশ্চেন নাম্বার 74-এ যাই। 74-এ কোশ্চেন আছে যে এখানে বেসিক্যালি কী উৎপন্ন হবে। তো আমরা জানি যে এইখানকার যে বেঞ্জিনিংয়ের মধ্যে সরাসরি যদি বিআরটা থাকে, সেই বিআরটা বা এই বিআরটার মধ্যে কোনো না কোনোটা এখানকার SH গ্রুপ, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হবে। এবারে মাত্র দেখলাম আমরা যে বিআর গ্রুপটা যদি সরাসরি বেঞ্জিনিংয়ের মধ্যে থাকে তাহলে সেটা রিজোন্যান্সে চলে যায়, যার ফলে এই বন্ধন দৃঢ়তা বেড়ে যাবে। সেই জন্য এই বিআরটা কিন্তু প্রতিস্থাপিত হতে পারবে না, তার পরিবর্তে শুধুমাত্র এই বিআরটাকে কিন্তু আমরা প্রতিস্থাপিত করতে পারবো, এবং একে যদি প্রতিস্থাপিত করি, তো প্রতিস্থাপিত করলে আলটিমেটলি আমরা কিন্তু পাবো হচ্ছে BrCH2, এইখানে হবে হচ্ছে SH, এটা A। ঠিক আছে, ঠিক একই কথা হচ্ছে এইখানেও, এখানে OH গ্রুপের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা বেঞ্জিন বলের মধ্যে রিজোন্যান্সে অংশগ্রহণ করে, এবং যার ফলস্বরূপ কী হয়, এখানকার যে বন্ধন দৃঢ়তা সেটা কিন্তু বেড়ে যায়, যে কারণে কী হচ্ছে, এই OH গ্রুপটা কিন্তু আর প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যদি করে তাহলে সে করবে কি, সেটা হচ্ছে এই OH গ্রুপটা যদি করে তাহলে এই OH গ্রুপটা এখান থেকে এই OH আর এখান থেকে H বেরিয়ে যাবে, যার ফলস্বরূপ আমরা কিন্তু মাধ্যমের মধ্যে পড়ে থাকতে দেখব CH2 এখানে Br, এখানে হচ্ছে OH, এটা উৎপন্ন হবে। ঠিক আছে, এর পিছনে কারণটা কি, যেটা মাত্র বললাম তোমাদেরকে, যে এক্ষেত্রে বিআরের প্রতিস্থাপন হওয়াটা সহজ, এক্ষেত্রে এই বিআরের প্রতিস্থাপন হওয়াটা সহজ, এক্ষেত্রে হচ্ছে এই OH-এর প্রতিস্থাপন হওয়াটা সহজ, এ কথাই তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন যেটা আছে সেটা হলো যে প্যারানাইট্রোবেনজিনের আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে ক্ষার দ্রবণ সহযোগে 170 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করা প্রয়োজন, কিন্তু 1-chloro-2,4,6 ট্রাইনাইট্রোবেনজিনকে শুধু জল সহযোগে গরম করলেই এর আদ্র বিশ্লেষণ সহজে ঘটে। কারণ কি? কারণ দুটো লুকিয়ে আছে এদের না স্ট্রাকচারের মধ্যে। স্ট্রাকচারটা একবার এদের স্ট্রাকচার দুটো লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে এক্ষেত্রে কোন ক্ষেত্রে কেন সহজে আদ্র বিশ্লেষণ ঘটে। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আগে বলেছিলাম যে SN টাইপের বিক্রিয়া, অর্থাৎ SN1 বা SN2 পাথরেতে রিয়াকশনটা হয়। এইবার যখন NO2 গ্রুপটা থাকে, সেই NO2 গ্রুপটা কী করে, ইলেকট্রনকে টানতে শুরু করে, তাও আবার কি নেগেটিভ আর ইফেক্টের জন্য, অর্থাৎ রিজোন্যান্সের মাধ্যমে,
যার ফলস্বরূপ কিন্তু এই যে NO2 গ্রুপের একটা প্রভাব থাকে যে এই বন্ধনটাকে সহজে ভাঙতে পারে, এবং যার ফলে OH গ্রুপ যেটা জলের থেকে আসে সেই OH গ্রুপটা যেন এখানে অতি সহজে ঢুকতে পারে। যদিও OH গ্রুপটা আসে না, আসে হচ্ছে জলের অণু, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে জলের অণু। এই জলের অণুটা অতি সহজে কী হতে পারে, এক্ষেত্রে কিন্তু এখানে গিয়ে অ্যাটাক করতে পারে এই NO2 গ্রুপের উপস্থিতির জন্য। এবার এখানে NO2 গ্রুপ আছে একটা, অথচ এখানে NO2 গ্রুপ আছে তিনখানা NO2 গ্রুপ সর্বমূল সাকুল্যে কী হবে, ওর কিন্তু জোর অনেক বেশি হবে, অর্থাৎ নেগেটিভ আর ইফেক্ট তিনটা আছে। এই তিনটা নেগেটিভ আর ইফেক্টের জন্য কী হচ্ছে, এখানে কিন্তু আকর্ষণটা অনেকটা বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো মুভ করে চলে আসে এদিকে, এবং যার ফলে Cl এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কমে, এবং H2ওর পক্ষে কিন্তু এই নিউক্লিওফিলিক সেন্টারে কিন্তু এবার অ্যাটাক করা অনেক সহজ হয়। কিন্তু আমরা জানি যে সাধারণত বেঞ্জিনে কিন্তু অ্যাটাকটা হয় না, কিন্তু NO2 গ্রুপের উপস্থিতির জন্য এখানে কী হচ্ছে, নিউক্লিওফিলিক সেন্টারটা অনেক বেশি স্টেবল হচ্ছে, এবং সেটাই কারণ যে এখানটায় বিক্রিয়াটা অতি সহজে হয়। তোমরা এই বিক্রিয়ার যে এক্সপ্লেনেশনটা এটা পেজ নাম্বার 604 হাইলাইটেড অংশের মধ্যে পেয়ে যাবে, সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে যে ইথাইল ক্লোরাইড সংখ্যাটা লিখে বেরিয়ে CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড আর হচ্ছে ক্লোরোবেঞ্জিনের মধ্যে পার্থক্য করা যাবে এরকম একটা রিয়াকশন, ঠিক আছে। আমরা একটু আগে বলেছিলাম যে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের জন্য এখানে কী হয়, এই বন্ধন 0 ধরনের বাড়ে যার ফলে এই যে যৌগটা আছে ক্লোরোবেঞ্জিন, এই কিন্তু এসএন টাইপের বিক্রিয়া ঘটায় না, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। এইবার যদি আমি সিলভার নাইট্রেট তাহলে যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে AgCl উৎপাদনের মাধ্যমে এখানে কিন্তু CH3CH2NO3 উৎপন্ন হয়, এবং AgCl এর সাদা অদক্ষেপ উৎপাদন করতে পারে। অর্থাৎ কী হচ্ছে, এখানে কিন্তু ক্লোরাইডের উপস্থিতি আমরা সিলভার নাইট্রেট দিয়ে পেয়ে যাই, এবং যার ফলে সাদা অদক্ষেপ উৎপন্ন হয়। অর্থাৎ একটা টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে যদি সিলভার নাইট্রেট দিয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ আমরা পাবো। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই রকম বিক্রিয়া হবে না, এবং যার ফলে আমরা কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে এই দুজনকে কিন্তু পার্থক্য করতে পারবো। অর্থাৎ পার্থক্যটা লিখে দেবো এরকমভাবে যে CH3CH2Cl প্লাস হচ্ছে সিলভার নাইট্রেট দিলাম, এর মধ্যে AgCl এর সাদা অদক্ষেপ আমরা পাবো, এটার ক্ষেত্রে এরকম কিছু পাবো, ঠিক আছে। এরপরে আছে রূপান্তর করো। রূপান্তর করতে বলেছে, রূপান্তরের ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে Cl আছে, Cl এর জায়গায় OH, Cl এর জায়গায় কিন্তু আমরা সহজে কিন্তু OH গ্রুপকে প্রবেশ করাতে পারবো না, আমরা সরাসরি করা যাবে না। তার জন্য আমরা কী করবো, প্রথমে Mg দেবো, ইথার দেবো, ঠিক আছে। Mg ইথার দেওয়ার পর উৎপন্ন হবে MgCl। এবার এই MgCl এর জায়গায় আমাকে OH গ্রুপকে প্রবেশ করাতে হবে। এর থেকে না একটা সহজ পদ্ধতি আছে, এই পদ্ধতিটা একটু সমস্যা করবে, একটু আমার ভুল হয়ে গেছে, এটা আমি এইভাবে না করে আমি প্রক্রিয়াটাকে এইভাবে ঘটাই। কীরকম, যে এই আছে, এটার মধ্যে NaOH দিয়ে দাও, দিয়ে একটু উচ্চ তাপমাত্রা ইউজ করো, ঠিক আছে। মানে 350 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা ইউজ করো, এবং 300 ATM চাপ, মানে ভিগোরাসলি করতে হবে তোমার। করলে পরে আগে এখান থেকে উৎপন্ন হবে ONA, যেটার মধ্যে কী হচ্ছে লঘু HCl দিয়ে দাও, তাহলে এখান থেকে পরিণত হয়ে যাবে OH। এটা হচ্ছে হাইড্রোলিসিস প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়াটাকে কি একটু স্ট্রংভাবে করতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বরটা গেল। 2 নম্বরের ক্ষেত্রে আসো, 2 নম্বরের ক্ষেত্রে আছে হচ্ছে ব্রোমিন, তার মধ্যে দিয়ে দাও ম্যাগনেশিয়াম, উৎপন্ন হচ্ছে MgBr। এবার H2 এর জায়গায় তুমি D2 দাও, MgBr মাইনাস, এটা তাহলে প্লাস, সরি এটা প্লাস, এটা তাহলে মাইনাস, তাহলে এই D2 থেকে D প্লাস আসবে, যেটা কিনা এখানে MgBr এর জায়গায় ঢুকে যাবে, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে D। ডয়টেরিয়াম ঢোকানোর জন্য কিন্তু এই একমাত্র রাস্তা এটা, হ্যাঁ। নাম্বার 3 আসো, আছে হচ্ছে Br, তার পরিবর্তে ঢুকছে হচ্ছে C2H5, তার পরিবর্তে ঢুকে যাচ্ছে হচ্ছে এই জায়গায় C2H5, তাই তো। এক্ষেত্রে যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে উর্জ বিক্রিয়া, যেটা উর্জ বিক্রিয়া বা উর্জ ফিটিক বিক্রিয়া যেটা, ঠিক আছে। এখানে আমি ইউজ করবো সোডিয়াম ইন ইথার মাধ্যমে, তার সঙ্গে ইথাইল অ্যালকোহল C2H5, সরি অ্যালকোহল বলছি Br, ইথাইল ব্রোমাইড দিলে পরে এখানে উৎপন্ন হবে NaBr, এখান থেকে Br বেরিয়ে যাবে, পরে থাকবে হচ্ছে C2H5, এটা উৎপন্ন হবে। হলো, এই গেল হচ্ছে আমাদের 3 নম্বর। 4 নম্বর আছে, 4 নম্বরটা একটা স্পেশাল রিয়াকশন, তোমরা সেটা জানো। এই বিক্রিয়াটাকে বলা হয় উলম্যান বিক্রিয়া। এখানটায় আমাদেরকে দিয়ে দিতে হবে কপার, দিয়ে হিট করতে হবে, হিট করলে দুটো বেঞ্জিন রিং একসঙ্গে কানেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে উলম্যান বিক্রিয়া, ঠিক আছে। এই গেল বিক্রিয়াটা।
তারপর কোশ্চেন, ক্লোরোবেঞ্জিন ক্লোরিন পরমাণু সক্রিয়তা হ্রাস করে গ্রুপ হওয়া সত্ত্বেও অর্থবেলা নির্দেশক কেন হয়? মাথায় রাখতে হবে এই ব্যাপারটা যে যখনই বেঞ্জিনিংয়ের মধ্যে ক্লোরিনের মধ্যে সক্রিয় গ্রুপ উপস্থিত থাকবে, তারা লোন পেয়ারটাকে বেঞ্জিনিংয়ের মধ্যে কী করবে, রিজোনেন্সে অংশগ্রহণ করাবে, তাই তো? তো বেসিক্যালি আমাদের আগে যে পিকচারটা দেখানো হয়েছিল তোমাদেরকে, দেখো ওই যে লোন পেয়ারটা যে শেয়ার হয়েছিল, ঠিক আছে, এখানে লক্ষ্য করবা এই পার্টিকুলার এই জায়গাটাতে এইখানটা যে লোন পেয়ারটাকে শেয়ারিং করানো হয়েছিল, লক্ষ্য করে দেখো অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু নেগেটিভ চার্জের পরিমাণ বাড়িয়েছে। অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে এরা কি করছে, আমাদের অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, যার ফলে নিউক্লিওফাইলটা কিন্তু ওই পজিশনগুলোতে গিয়েই অ্যাটাক ঘটাচ্ছে এবং অ্যাটাক করছে, যার জন্য এই সমস্ত ক্লোরোবেঞ্জিন মানে ক্লোরিন পরমাণুটা অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপের মতো করে আচরণ করে। অর্থাৎ এরা কিন্তু অর্থ এবং প্যারা পজিশনেই আগত ইলেকট্রোফাইলকে প্রবেশ করাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনগুলো আছে, মেটাক্লোরোনাইট্রোবেঞ্জিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরোবেঞ্জিন অপেক্ষা অধিকতর সক্রিয় কেন? দেখো, ক্লোরোবেঞ্জিনের যদি স্ট্রাকচার দেখো তাহলে সেটা হচ্ছে, এটা আমি আগেই বলেছি যে এর মধ্যে রেজোনেন্স হবে, হলো। আর মেটাক্লোরোবেঞ্জিনে যদি আসো, সরি মেটানাইট্রো, হ্যাঁ মেটাক্লোরোনাইট্রোবেঞ্জিন মানে এটাই, যেটা এটাই, হ্যাঁ, যদি আসো তাহলে দেখা যাবে এটা সক্রিয়তা বেশি, এটা সক্রিয়তা বেশি কেন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলেছে কিন্তু, ঠিক আছে। এবার নাইট্রো গ্রুপ কী করে, ইলেকট্রন টানে, ইলেকট্রন যদি টানে তাহলে এই যে কার্বনটা আছে এই কার্বনটার ক্ষেত্রে কী হবে, ইলেকট্রন ঘনত্ব কমবে, অর্থাৎ এটা কিন্তু ভালো নিউক্লিওফিলিক সেন্টারে পরিণত হবে, যেটা কিনা এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, বরং এখানে লোন পেয়ারটা রেজোনেন্সে আনে এবং এখানকার কার্বনের যে নিউক্লিওফিলিসিটি অনেকটা হারিয়ে ফেলে। এখানেও রেজোনেন্সে আসে, কিন্তু কী হচ্ছে, NO2 গ্রুপের উপস্থিতির জন্য এখানকার ইলেকট্রন ঘনত্বটা অনেকটা রিডিউস করে যায়, যার ফলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু এক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এই সেন্টারটা নিউক্লিওফিলিক সেন্টার, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত সেন্টারে সহজে পরিণত করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে ক্লোরোবেঞ্জিন ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় সক্রিয় অন্তর্বর্তী যৌগের গঠনের মাধ্যমে ফেনলে পরিণত হয়। অন্তর্বর্তী যৌগটি কি, এর সক্রিয়তার পিছনে কারণ কি? এটা অ্যাকচুয়ালি ডাউস প্রসেসের কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে কি হয় যে এই হচ্ছে সিস্টেমটা, এর সঙ্গে NaOH ধরে রিয়াকশন করানো হলো এবং 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উচ্চ চাপে যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানে আগে উৎপন্ন হয় ONA মানে সোডিয়াম ফেনক্সাইড, ঠিক আছে। তারপরে এর সঙ্গে HCl এর রিয়াকশন করে তারপরে কিন্তু আমাদের উৎপাদন করতে হয় ফেনল, হ্যাঁ। তো এটাই জানতে চাইছি অন্তর্বর্তী যৌগটি কি, অন্তর্বর্তী যৌগটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোবেঞ্জিনকে ফিল্টাস বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে ব্যবহার করা যাবে কিনা? আচ্ছা, খেলো যা। ক্লাস করাচ্ছে, কাস্টনে খেলবো, কাস্টনে খেলবো।